ইরান ও লেবাননে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 742। হামলা আরও জোরদার করার নির্দেশ ট্রাম্পের। হরমুজ প্রণালী আনুষ্ঠানিক বন্ধ ঘোষণা। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যগামী 147টি ফ্লাইট বাতিল, 1 মাস বাড়ানো হয়েছে কাতারের ভিসার মেয়াদ। অভিনন্দন জানিয়ে টাঙানো বিলবোর্ড সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ড প্রধানকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান। গণভোট অধ্যাদেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুল হাইকোর্টের। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে রুল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ইরান ও লেবাননের বিভিন্ন জায়গায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহতের সংখ্যা 742 ছাড়িয়েছে। তেহরানের মিসাইল ও পরমাণু স্থাপনা ধ্বংস করতে মাসব্যাপী হামলা চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিয়েছেন রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের হামলার প্রতিশোধের হুঁশিয়ারিও। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে আরও যুদ্ধবিমান। এদিকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে চলছে ইরানের হামলা। সৌদিতে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার পাশাপাশি দুবাই ও কুয়েতে যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর মিসাইল হামলা চালিয়েছে তেহরান। এ পর্যন্ত 6 মার্কিন সেনা ও 10 ইসরায়েলি নিহত হয়েছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের মিসাইল ও পরমাণু স্থাপনা ধ্বংসের লক্ষ্যে টানা 4র্থ দিনের মতো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও মার্কিন বাহিনী। এতে নিহত হচ্ছে শত শত সাধারণ নাগরিক। শুধু সোমবারই ইরানে হত্যা করা হয়েছে শিশুসহ অন্তত 96 জনকে। হত্যা করা হয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী বাগের জাদেকেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মূল হামলা তো এখন পর্যন্ত শুরুই হয়নি। প্রয়োজনে এই হামলা চলবে 4 সপ্তাহ বা তার বেশি সময়। এর মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পাঠানো হয়েছে জ্বালানি ভরার বিমানও। সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলার প্রতিশোধ নিতে কড়া হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। এর মধ্যে 2 দেশের বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা স্থল হামলার জন্য প্রস্তুত আছে। তেহরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের জ্বালানি অবকাঠামো। অস্ট্রেলিয়া দাবি করেছে দুবাইতে তাদের সেনা সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এর আগে সৌদি আরবে মার্কিন দূতাবাস লক্ষ্য করে হামলা চালায় ইরান। হামলা চলছে কুয়েত, কাতার ও ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করেও। ইরানের হামলা থেকে বাঁচতে জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ 15টি দেশের মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। টানা 4র্থ দিনে এসেও ক্ষতিগ্রস্ত দেশগুলোতে স্থগিত আছে বিমান চলাচল। তবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে কয়েকটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করেছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। বিপ্লবী গার্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে, জাহাজ চলাচলের চেষ্টা করলে হামলার মাধ্যমে তা পুড়িয়ে দেওয়া হবে। এতে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এ পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী 147টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী, বিশেষ করে প্রবাসী কর্মীরা। এদিকে আগামী 5 মার্চ পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজাহ, দাম্মাম, কুয়েতের সকল ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের অনিশ্চয়তা আর উৎকণ্ঠায় অপেক্ষার কথা জানাচ্ছেন মেজবাহ রহমান। হাতে বোর্ডিং পাস, চোখে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা, কখন আকাশে উড়বে ফ্লাইট। মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান যুদ্ধ পরিস্থিতির জেরে হঠাৎ করেই বিপাকে পড়েন যাত্রীরা। কেউ কর্মস্থলে ফিরতে পারছেন না, কেউ বা জরুরি প্রয়োজনে ভ্রমণ করতে গিয়ে আটকে পড়েছেন। এখানে জানতে পারলাম যে আমার ফ্লাইট মিস, দুবাই এলএস আছি নাকি, এটা মিস হয়ে গেছে। এখন আমার ভিসার মেয়াদ শেষ, নতুন করে আমি টিকিট কাটে যাওয়ার লাগতেছে। নিরাপত্তার কারণ দেখিয়ে মঙ্গলবার ঢাকার বিভিন্ন এয়ারলাইন্সের 38টি ফ্লাইট বাতিল হয়েছে। এমন পরিস্থিতিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেছে উদ্বেগ আর হতাশার চিত্র। এত দ্রুত খবর দিছে, তাড়াতাড়ি আসেন, 5টায় ফ্লাইট, ঠিক আছে। এখন ভিতরে ঢোকার পর বলতেছে না, আপনাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে বিকাল 5:45-এ। এখন আমরা সারাদিন এই ঘুরতেছি, এটা ভোগান্তিটা। 2 দিন আগে নিয়ে আসছে, বলছে কালকে বেলা ভোর 5টায় ফ্লাইট হবে। আমাদের রুমের ব্যবস্থাও নাই, কারণ তো রোজার সময় খাওয়া দাওয়ার হিসাব তো আমরা করছি না। প্রবাসী কর্মীদের মধ্যে অনিশ্চয়তা আরও বেশি। অনেকেই বলছেন নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দিতে না পারলে চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। কারো কারো ভিসার মেয়াদ শেষ হওয়ার শঙ্কাও দেখা দিয়েছে। এদিকে কাতারের সব ভিসার মেয়াদ 1 মাস বাড়ানো হয়েছে।
আগামী মেয়াদ আছে আপনার এপ্রিলের 8 তারিখ পর্যন্ত, এবার এসে এক মাস আছে। আর এখন কি করবো, এখন নিজের মাথায় কাজ করতেছে না। এখন দেশের এই যুদ্ধের কারণে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে গেলে আমি সেখানে অফিসে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে তারা বলছে আমাদের কিছু করার নেই। এখন তারা ভিসা ক্যান্সেল হয়ে যায়, 5 তারিখে ছেলে ঢুকতে না বলে ভিসা ক্যান্সেল হয়ে যায়। টিকিট কিনছি, আমরা টাকা দিয়েই কিনছি, তো সেই টিকিট আমাদের হয়রানি করতেছে। আপনারা না গেলে টাকা ক্যান্সেল হয়ে যাবে বা আপনি যাইতে পারবেন না, মানে বিভিন্ন ধরনের আমাদের হুমকি উপরে পড়তে হচ্ছে। বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজা, দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি, শারজার এয়ারফিল্ড বন্ধ থাকা এ পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দর থেকে 35টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রাচ্যগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ডিপার্চার ফ্লাইট ও একটি অ্যারাইভাল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এয়ার আরাবিয়া এর মধ্যপ্রাচ্যগামী 2টি ডিপার্চার ফ্লাইট ও 2টি অ্যারাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট আজ সকাল 8টায় বিমানবন্দরে অবতরণ করে পুনরায় যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশ্যে সোয়া 9টায় বিমানবন্দর ছেড়ে গেছে। গত 28 ফেব্রুয়ারি থেকে আজ সকালের 7টি ফ্লাইট বাতিল হওয়া ফ্লাইট সহ চট্টগ্রাম বিমানবন্দরে 35টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ড, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন এবং ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। জানান, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বেরিয়ে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে তার ছবি সম্বলিত ব্যানার এখনই সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সেটা তৎক্ষণাৎ সরানো হয়। রাজধানীর বিভিন্ন বিলবোর্ড, বিভিন্ন কোম্পানি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবি সহ বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে, সেগুলো দ্রুত অপসারণ করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। মঙ্গলবার সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী। সকাল 9:15 প্রধানমন্ত্রী অফিসে আসেন। দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। অতিরিক্ত প্রেস সচিব জানান, উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল বাড়ানো এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা। দুপুরে সচিবালয়ে এলজিআরডি মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। সাক্ষাতে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় এবং বাংলাদেশ ভারত পারস্পরিক সহযোগিতা কিভাবে আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে স্থানীয় সরকারের উন্নয়নের বিষয়ে কথা হয়েছে বলে জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ান রাষ্ট্রদূত আবদাল ওয়াহাব সাইদানি। সকালে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সহযোগিতা, শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনায় উঠে আসে বৈঠকে। পররাষ্ট্র উপদেষ্টা আলজেরিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার আগ্রহ ব্যক্ত করেন। দুদেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আলজেরিয়ান রাষ্ট্রদূত। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তার দৃঢ় আগ্রহের কথা জানান এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতে যৌথ উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর 2 দিনে সফরে ঢাকা আসছেন আজ। বিএনপি সরকার গঠনের পর এই প্রথম কোনো মার্কিন সরকারের ঊর্ধ্বতন ব্যক্তি বাংলাদেশ সফরে আসছেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে দ্বিপক্ষীয় নানা ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো আলোচ্য সূচিতে থাকবে বলে জানা গেছে। এছাড়া রোহিঙ্গা ইস্যুটিও আলোচনায় স্থান পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সফরকালে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করবেন। গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে রুল জারি করেছে হাইকোর্ট। সেই সাথে সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। এই আদেশের ফলে সংসদের প্রথম অধিবেশনের আগেই জুলাই সনদ ও গণভোট বিচারাধীন বিষয় হল বলে জানান রিটকারীর আইনজীবী। আহমেদ সারোয়ারের রিপোর্ট।
সংবিধানের 93 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ জারি করতে পারেন না এমন যুক্তিতে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। সেই রিটের প্রাথমিক শুনানি করে মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ ও অসাংবিধানিক নয় তা জানতে চেয়ে রুল জারি করে বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি আনোয়ারুল আলমের হাইকোর্ট বেঞ্চ। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না সেই মর্মে 4 সপ্তাহের মধ্যে রুল দিতে বলেছে এবং আরও একটি গণভোট আদেশ, সেই গণভোট অর্ডিন্যান্স যেটা সেটাও কেন অবৈধ হবে না সেই মর্মে রুল জারি করতে বলেছে। জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট বাতিল হলে সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। তার মতে এই রিটে সরকারের সংশ্লিষ্টতা থাকলে তা হবে দ্বিচারিতা। আমরা দেখতে পাচ্ছি এই রিট মামলা শুনানি করার ক্ষেত্রে এবং এই রিট মামলাটি পরিচালনা করার ক্ষেত্রে সরকারের একাংশের ডাইরেক্ট সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে, নিজের গদি থাকে, সবকিছুই বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে। তো এই দায়িত্ব তাদেরকে নিতে হবে যারা এই প্যান্ডোরার বক্স ওপেন করাচ্ছেন। জাতীয় জীবনের এত বড় গুরুত্বপূর্ণ বিষয়কে ডিজাইন করে আদালতের সাবজেক্ট ম্যাটার বানিয়ে পার্লামেন্টকে পাশ কাটানোর যে কৌশল, এটি অতীতেও ভালো কোনো কৌশল হিসেবে প্রমাণিত হয় নাই। তবে এই যুক্তি মানতে নারাজ রিটকারীর আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। আমরা কোনো অবস্থাতেই সংস্কারের বিরুদ্ধে না, আমরা পর্যাপ্ত সংস্কার চাই, সংবিধানের, গণমাধ্যমের, বিচার বিভাগের, নির্বাহী বিভাগ, পুলিশ, কিন্তু সেটি হতে হবে বৈধ আইনি কাঠামোর মধ্যে, নাহলে সবই ভেস্তে যাবে। এবং নির্বাচনের সঙ্গে এর কোনো দ্বন্দ্ব নেই। আমরা অন্তর্বর্তী সরকারকেও চ্যালেঞ্জ করিনি, আমরা তো ওই আদেশের সমস্ত আদেশ চ্যালেঞ্জ করিনি। আমরা সেকশন 3 যেটায় গণভোট হয়েছে, সুপ্রিম কোর্ট 8ম সংশোধনী বাতিল করেছিল পার্ট, সেটা হচ্ছে হাইকোর্ট কেন বিভক্ত হলো, রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, এর অতীতে বহু নজির আছে। রুলে শুনানি ছাড়া এর বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়া যাবে কিনা সেটি দেখবেন বলে জানান অ্যাডভোকেট শিশির মনির। ট্রেডিশন এলাও করে না, আইনেও এলাও করে না, তারপরে এই ব্যাপারটি আমরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের ভেতর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া 8 বছরের মেয়ে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন ধর্ষণের শিকার হয়েছিল ভুক্তভোগী। রবিবার রাতে শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয়েছিল। এর আগে সোমবার সকালে সীতাকুণ্ড পৌর সদরের ইকো পার্কের দুর্গম পাহাড়ি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় 1 মার্চ রাতে শিশুটির মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন। চট্টগ্রামের হালিশহর এলাকায় ছোট বোনকে জবাই করে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে। ঈদগাহ রমনা আবাসিক এলাকায় গত রাতে হত্যাকাণ্ড হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত ভাইকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। তারা জানায়, টাকা পয়সার লেনদেন নিয়ে ভাই বোনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই বোনকে জবাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।